চলো আজকে অর্থনীতি শুরু করছি। ইকোনমিক্স ইকোনমিক্স থেকে সেরকম বেশি কোশ্চান থাকে না, তবু বলা যায় না, কারণ এখন তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। যেগুলো আসে সেগুলো হয়তো আসলো না, নতুন কিছু চমক দেখাতে পারে। তাও মোটামুটি যেগুলো ফান্ডামেন্টাল জিনিস সেই সমস্ত ইকোনমিক্সের জিনিসগুলো পড়ে রাখবো। অনেক সময় সেগুলোকে আমরা স্ট্র্যাটেজিকের মধ্যে ফেলে দিতে পারি, বিভিন্ন ব্যাংকিং সিস্টেম বা ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট বা এইগুলো থাকে, বা বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথায় কি গ্রহণ করা হয়েছিল, এরকম ধরনের বেশ কিছু কোশ্চেন দু তিনটে এরকম থাকতে পারে। মোটামুটি ইকোনমিক্স থেকে যদিও আসে না বলতে ধরে রাখবো যে তিনটে কোশ্চেন হয়তো আসবে। এবার ওই তিনটে কোশ্চেন মানেই বুঝতেই পারছো যে বিশাল দামি একটা কোশ্চেন পারা মানেও বিশাল হাতছাড়া হয়ে যাওয়া, মানে বিশাল লস। কারণ মানুষের 0.001-এর জন্য সিলেকশন আটকে যায়। তো দেখা যায় ইকোনমিক্স সাবজেক্টটা এমনিতে একটু কঠিন মনে হতে পারে, তার কারণ সরাসরি তো যারা 11-12-এ মানে মাধ্যমিক পর্যন্ত তো ইকোনমিক্স বলে কোনো সাবজেক্ট থাকে না। এবার এটা হয় কোথা থেকে, যে হয় জিওগ্রাফি পার্টটা থেকে, বা জিওগ্রাফি পার্ট বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, ওই সমস্ত জায়গা থেকে যতটুকু আমরা পড়ি সেখান থেকে আর কি হয়ে যায়, মানে হয়। তো 11-12-এ যারা পড়েছো তারা একটু ভালো করে জানবে, বা একটু অসুবিধা হয়, কিন্তু জিনিসগুলো যেগুলো আসল জিনিস সেগুলো যতটা সম্ভব সহজভাবে একটু বলার চেষ্টা করছি। তো ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি, অর্থাৎ কোনো একটা দেশের মানে সমাজ ব্যবস্থা, শিক্ষা, বা তার শিল্প, কর্মসংস্থান, বা তার উন্নয়ন সূচক, বা কতটা পরিমাণ ডেভেলপ হচ্ছে, মানে স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত জিনিস যেখানে আলোচিত হয় সেটাই হচ্ছে ইকোনমিক্স বা হচ্ছে অর্থনীতি। তো ভারতের অর্থনীতি যেটা, সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি। ভারতের মিশ্র নীতির একটা প্রথম কোশ্চেন এটাই দিতে পারে যে ভারতের অর্থনীতি কি টাইপের। তো সেটা হচ্ছে মিক্সড ইকোনমি বা হচ্ছে মিশ্র অর্থনীতি। তাহলে ভারতের অর্থনীতিটা তো এটা হচ্ছে মিক্সড ইকোনমি বা হচ্ছে মিশ্র অর্থনীতি। তাহলে এবার আমরা জেনে নিই যে অর্থনীতি তাহলে কয় প্রকার। ঠিক আছে, এটা নোটের মধ্যে নেই, আমি একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমে সবার প্রথমে অর্থনীতিতে বললাম যে কোনো একটা দেশের সমাজ ব্যবস্থা বা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা সংক্রান্ত, শিল্প বা এই সমস্ত জিনিসগুলো যে জিনিসের উপর ডিপেন্ড করছে সেটা হচ্ছে অর্থনীতি। তো অর্থনীতি যেটা, অর্থনীতির জনক কে? অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক বলা হয় তাকে। এবার তিনি নয়, যে আজ পর্যন্ত এখনো পর্যন্ত তিন প্রকারের অর্থনীতি আবিষ্কার হয়েছে বা হয়েছে। যেটা এক নম্বর ছিল ধনতান্ত্রিক অর্থনীতি। ধনতান্ত্রিক অর্থনীতি। নর্মালি তোমাকে যদি বলে যে অর্থনীতির জনক কে, তাহলে হচ্ছে অ্যাডাম স্মিথ। যদি বলে ধনতান্ত্রিক অর্থনীতির জনক কে, তাহলে হচ্ছে অ্যাডাম স্মিথ। অর্থাৎ অ্যাডাম স্মিথ প্রথম এই ধনতান্ত্রিক অর্থনীতি যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা নিয়ে তিনি আলোচনা করেন। ধনতান্ত্রিক মানে হচ্ছে ক্যাপিটালিস্টিক। ঠিক আছে, ধনতান্ত্রিক মানে হচ্ছে ক্যাপিটালিস্টিক, অর্থাৎ এখানে বাণিজ্যিক ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। মানে খুব সহজভাবে বলতে গেলে এটাই, যে ধনতান্ত্রিক যে অর্থনীতি সেখানে বাণিজ্যিক ব্যাপারে সরকারের হস্তক্ষেপ থাকে না। এবার অনেক আগে তো সমস্ত দেশ স্বাধীন হয়েছিল, কি হয়নি? যেমন ভারতের মতো তার সব দেশ না। ভারত না হয় 1947-এর পরে স্বাধীন হয়েছে, কিন্তু তার আগে থেকে তো অর্থনীতি যে ব্যাপারটা সেটা আছে। এবার সব জায়গায় সরকার বলতে যে আমাদের যে গভর্নমেন্ট আছে সেরকম নাও থাকতে পারে, তো বাণিজ্যিক ব্যাপারে সরকারের হস্তক্ষেপ থাকে না, মানে এটাই যে এখানে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী থাকবে, সে একনায়কতন্ত্র থাকতে পারে বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী, তারা সেই ধনতান্ত্রিক ব্যাপারটা কি করবে, হস্তক্ষেপ করবে। মানে একচিটিয়া তাদেরই আধিপত্য, হয়তো তারা কোনো প্রোডাকশন উৎপন্ন করছে বা কিছু করছে, তারাই সমস্ত ব্যাপারে নির্ধারণ করবে। ওরা যেটা বলবে সেটাই ফাইনাল। সে তোমার গুণগত মানের দিক থেকে হোক, দামের দিক থেকে হোক, ঠিক আছে, সেই ব্যাপারটা পুরোটাই হচ্ছে, এটাকে বলা যায় ক্যাপিটালিস্টিক। অর্থাৎ নির্দিষ্ট একটা সংস্থা থাকবে, সেই সংস্থায় হস্তক্ষেপ করবে। তাহলে এই সংস্থার ক্ষেত্রে ভালো দিক খারাপ দিক কি থাকতে পারে? এক নম্বর হচ্ছে, যেহেতু তাদের দিকে মানে তাদেরই একচেটিয়া ক্ষমতা, সেই কারণের জন্য তারা চাইলে আকাশ দাম বাড়িয়ে দিতে পারে, বা খাবারের বা হচ্ছে তার মান খারাপ করতে পারে, গুণগত মান খারাপ করতে পারে। আবার অন্য দিক থেকে এটাও হতে পারে
যেহেতু অন্য আর কেউ হস্তক্ষেপ করতে পারে না, তাই এই ধনতান্ত্রিক ব্যবস্থায় ধনতন্ত্রটা বা অর্থনীতিটা কি হবে, তাড়াতাড়ি ফাস্ট গ্রো করবে, ডেভেলপ হবে। 2 নম্বর যে টাইপটা, সেটা হচ্ছে রাষ্ট্র অর্থনীতি বা হচ্ছে স্টেট ইকোনমি বলা হয়, রাষ্ট্র অর্থনীতি। এই রাষ্ট্র অর্থনীতির জনক কে? এই রাষ্ট্র অর্থনীতির জনক হচ্ছে কার্ল মার্কস। ঠিক আছে, কার্ল মার্কস। প্রথম এই স্টেট ইকোনমি প্রথমে চীনে চালু ছিল, প্রথমে চীনে প্রচলিত ছিল স্টেট ইকোনমি। অর্থাৎ এই জায়গাতে কি করবে, যে রাষ্ট্র ভূমিকা নেবে, ঠিক আছে, মানে হচ্ছে বাণিজ্যিক ব্যাপারে রাষ্ট্রের ভূমিকা থাকবে। বাণিজ্যিক ব্যাপারে রাষ্ট্রের ভূমিকা হচ্ছে প্রধান, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্টেট ইকোনমি। এবং একটা জিনিস, যেহেতু রাষ্ট্র এখানে ভূমিকা পালন করছে, তো একটা জিনিস জানো, যে সরকার মানে রাষ্ট্র মানে এখানে প্রচুর জনপ্রতিনিধি অনেকেই থাকবে। তাই বলতে পারো যে স্টেট অর্থনীতি বা স্টেট ইকোনমি যেটা, সেটা হচ্ছে অর্থনীতির পথে বাধা। ঠিক আছে, এটা হচ্ছে অর্থনীতির পথে বাধা। তাহলে তোমাকে একটা যদি কোশ্চেন দেয় যে নিচের যে অর্থনীতিগুলো আছে তার মধ্যে কোনটা উন্নতির পথে বাধা, তো ধনতান্ত্রিকটা ভালো দিক আছে, খারাপ দিক আছে, কিন্তু স্টেট ইকোনমি যেটা, এটা হচ্ছে উন্নতির পথে বাধা। মানে যখনই শুধুমাত্র সরকার হস্তক্ষেপ করবে, শুধু সরকার মানে কিন্তু সরকার মানে পার্টিকুলার শুধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরাই কিন্তু নয়, কারণ এরা হচ্ছে জনগণের প্রতিনিধি, সেই কারণের জন্য এই ক্ষেত্রে উন্নতির পথে বাধার সৃষ্টি হচ্ছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মিক্সড বা হচ্ছে মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি বা যেটা ইংলিশে হচ্ছে কি মিক্সড ইকোনমি, এটাই হচ্ছে ভারতের অর্থনীতি। মিক্সড মানে কি, যেখানে সরকারি ও বেসরকারি মিলিতভাবে হবে। এবং এটা মিক্সড অর্থনীতি যেটা 1929 সালে কেইনস প্রচলন করেন। এবং এটাই হচ্ছে, তুমি যদি বলে যে আধুনিক অর্থনীতির জনক, তাহলে সেটা হবে কেইনস। সেই সঙ্গে কেইনসকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক বা মিক্সড ইকোনমি বা হচ্ছে মিশ্র অর্থনীতির জনক হচ্ছে কেইনস। মিশ্র অর্থনীতি মানে কি, এটাই যে যেখানে সরকারি ও বেসরকারি মিলিতভাবে উদ্যোগ, যেমন নবরত্ন মহারত্ন কোম্পানি যা আছে, সেল, এনটিপিসি, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো পরিচালিত হয়, যেগুলো মানে বেসরকারি সংস্থা কার্যকলাপ করে, বেসরকারি সংস্থার হাতে আছে, কিন্তু সম্পূর্ণটা নয়, কিন্তু আবার কেন্দ্র সরকারের অধীনে আছে। তো এইগুলো হচ্ছে মিশ্র অর্থনীতি, মিক্সড করা। যেটা লিখলাম ওটাও তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, অসুবিধা নাই, নোটটা ওখানে অ্যাটাচ করে নেবে। তাহলে এবার দেখে নাও, চলো, যে অর্থনীতি হচ্ছে ভারতের অর্থনীতি যেটা, সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি, মিক্সড ইকোনমি। এবার অর্থনীতিটাকে, যে অর্থনীতির ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর মানে হচ্ছে কৃষি, খনি, বন দপ্তর, অর্থাৎ যে সমস্ত জায়গায় মানুষ সরাসরি কাজ করে সেখান থেকে উপার্জন করতে পারে। ঠিক আছে, মানে কৃষি, তুমি সেখান থেকে ধান ফসলে বা শস্য ফসলে কিছু ফলালে, সেখান থেকে তুমি ডাইরেক্ট পাচ্ছ, খাদ্যদ্রব্য হিসেবে মানে কাজে লাগাচ্ছ, আবার সেটাকে ব্যবহার করছো। এখানে অন্য কোনো আর র মেটেরিয়াল বা কিছু আনতে হচ্ছে না, বা লোহা টোহা বা এই সমস্ত, হ্যাঁ চাষ টাস করতে হয়তো অনেক সময় কাজে লাগে, কিন্তু এগুলো সরাসরি হচ্ছে। খনিতেও হচ্ছে তাই। তারপরে যে বন দপ্তর, এগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। যেগুলো হচ্ছে গৌণ, গৌণ হচ্ছে লৌহ ইস্পাত, তারপরে হচ্ছে অটোমোবাইল, তারপরে হচ্ছে বস্ত্রশিল্প। প্রগৌণ বা টার্সিয়ারি যেগুলো, সেগুলো হচ্ছে মানে একটু বুঝবে যে যেইগুলো আমাদের একটু বোঝার বা হচ্ছে সাধারণ মানুষের বোঝার ক্ষমতার বাইরে, যেমন রিটেল ব্যবস্থা বা হচ্ছে ব্যাংকিং পরিষেবা, তারপরে যে ট্রান্সপোর্টেশন পরিবহন ব্যবস্থা, এগুলোকে বলা হচ্ছে কি টার্সিয়ারি। তার মানে প্রাইমারি হচ্ছে যেগুলো হচ্ছে মুখ্য, মানে সেই যেখান থেকে সরাসরি মানুষ সেই জায়গাতে লিপ্ত থাকতে পারে। গৌণটা হচ্ছে একটু প্রাইমারির উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, ঠিক আছে, এবং সেই সঙ্গে হচ্ছে অন্যান্য র মেটেরিয়ালের দরকার আছে,
বা তার সঙ্গে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে বিভিন্ন, সেগুলো হচ্ছে গৌণ। আর প্রগৌণ হচ্ছে মানে একটু সফটওয়্যার বেস বলতে পারো, ঠিক আছে। তো ব্যাংকিং সিস্টেম বা হচ্ছে পরিবহন ব্যবস্থা বা হচ্ছে রিটেল। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আগেও বললাম। জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা কি হচ্ছে, যে নির্দিষ্ট সময়ের একটি ভৌগোলিক পরিসীমার মধ্যে উৎপন্ন সমস্ত গুডস এবং সার্ভিসের মূল্যের পরিমাণকে জিডিপি বলা হয়। অর্থাৎ একটা ফিনান্সিয়াল ইয়ার, যেটা এপ্রিল মাসে ধরা হচ্ছে, যদি 1 এপ্রিল থেকে তোমার পরবর্তী 31 মার্চ পর্যন্ত ধরা হয়, তো সেই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে তার নির্দিষ্ট ভৌগোলিক পরিসীমার মধ্যে, মানে গোটা অল ইন্ডিয়াতে, যদি ভারতের যদি ধরো, তাহলে ইন্ডিয়ার মধ্যে যে যে পরিসীমা আছে, মানে যতটুকু এরিয়া, যে যে এলাকা ভারতের সীমার মধ্যে পড়ছে, সেই সীমায় উৎপন্ন সমস্ত গুডস এবং সার্ভিস, তার যে মূল্যের পরিমাণ, ঠিক আছে, সেটাকেই বলা হয় যে জিডিপি বা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার হচ্ছে ন্যাশনাল ইনকাম বা হচ্ছে জাতীয় আয় বা হচ্ছে নেট ভ্যালু। এই জিনিস ন্যাশনাল ইনকাম, এটা কি হচ্ছে, যে যত পরিমাণ জিডিপি উৎপন্ন হলো, মানে গুডস বা সার্ভিসেস যত টাকার উৎপন্ন হলো, সেখান থেকে ডেপ্রিসিয়েশন অর্থাৎ খরচ হবে, দিয়ে যেটা হবে সেটাকেই বলছে ন্যাশনাল ইনকাম। তার কারণ জিডিপি ধরো উৎপন্ন হলো 100 টাকার, এবার ডেপ্রিসিয়েশন মানে তার পিছনে র মেটেরিয়ালস কিনতে হচ্ছে, কি শ্রম লাগাতে হচ্ছে, ঠিক আছে, কি ট্যাক্স লাগাতে হচ্ছে, কিন্তু খরচ তো হচ্ছে। হয়তো দেখা গেল যে 40 টাকা সেভাবে খরচ হলো, তাহলে 60 টাকা তুমি পেলে, মানে এটাই হচ্ছে তোমার ন্যাশনাল ইনকাম বা হচ্ছে জাতীয় আয়। তার মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট ভৌগোলিক পরিসীমার মধ্যে, একটা ফিনান্সিয়াল ইয়ারে যত পরিমাণ গুডস এবং সার্ভিস উৎপন্ন হচ্ছে, মানে যত টাকার যত মূল্যের, সেটা হচ্ছে জিডিপি। আর সেখান থেকে ডেপ্রিসিয়েশন বা যে খরচটা হচ্ছে, সেটাকে বাদ দিলে পরে আমরা পাবো ন্যাশনাল ইনকাম বা হচ্ছে জাতীয় আয়। প্রথম জাতীয় আয় পরিমাপ করে দাদাভাই নৌরোজি 1868 সালে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে, এবং সর্বপ্রথম বৈজ্ঞানিকভাবে পরিমাপ করে ভি রাও 1931-32 সালে। মানে দাদাভাই নৌরোজি যেটা করেছিলেন, অতটা মানে ফর্মুলা বলো বা বৈজ্ঞানিক পদ্ধতিতে করেননি, মোটামুটি একটা করেছিলেন। তো এটা যদি কোশ্চেন দেয় যে প্রথম কে জাতীয় আয় পরিমাপ করে, দাদাভাই নৌরোজি। আর যদি বৈজ্ঞানিকভাবে থাকে বা সুপরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক, সেই ক্ষেত্রে হবে ভি রাও। ন্যাশনাল ইনকাম কমিটি গঠিত হয় 1949 সালে প্রশান্ত চন্দ্র মহলানবিসের অধীনে। বর্তমানে জাতীয় আয় পরিমাপ করে, সেটা হচ্ছে সিএসও অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন দ্বারা, এবং এনএসএসও অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। যদিও দেখো যে কোশ্চেনে সাধারণত এটা থাকার কথা নয়, এটাই থাকার কথা, অপশানে হোক বা যেতেই হোক, যে সিএসওই বলবে যে সিএসও জাতীয় আয় পরিমাপ করে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। আগে এনএসএসও ছিল এবং সিএসও ছিল, তো দুটোকে এখন একই মার্চ করে দেওয়া হয়েছে, এখন সিএসওই করে, সিএসওই হচ্ছে প্রধান ভূমিকা পালন করে। এবার দেখো যে প্ল্যানিং কমিশন বা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যে ধারণাটা আমরা ইন্ডিয়ান পলিটিতে পড়েছি, যে ধারণাটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে, জওহরলাল নেহরু 1950 সালে এই ধারণাটা নিয়েছিলেন। অর্থাৎ স্বাধীনতার পর থেকে প্রতি 5 বছর অন্তর অন্তর একটা বিভিন্ন পরিকল্পনা, যে পরিকল্পনাটার মাধ্যমে আমাদের ভারতবর্ষের ইকোনমিক্সটাকে চাঙ্গা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, যে যাতে আমরা এমন কিছু স্টেপ নেব বা এমন কিছু টার্গেট নেব, সেগুলোকে 5 বছরের মধ্যে বাস্তবায়িত করতে হবে ভারতের সামাজিক বা অর্থনৈতিক উন্নতির স্বার্থে। তো ফার্স্ট দেখো যে 1951-56, তাহলে 1950 সালে হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠিত হয়। আর প্রথম যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা হচ্ছে 51 থেকে 56। কে এন রাজ এর নকশা দিয়েছিলেন এবং এটিকে বলা হয় হারদ দোমার মডেল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি করা হয়েছিল, কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এই কোশ্চেনগুলোই বেশি আসে, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, বা কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তাহলে ফার্স্ট হচ্ছে কৃষির উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল 51 থেকে 56। সেকেন্ডটা হচ্ছে 56 থেকে 61।
এটাকে বলা হয় নেহেরু মহলানবিশ। ঠিক আছে, প্রথমটার নাম হচ্ছে ভারত দোমার, আর দ্বিতীয়টা হচ্ছে নেহেরু মহলানবিশ। এখানে ভারী শিল্প যেমন হচ্ছে ভিলাই, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এখানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অনেকবার এসেছে, যে ভারী শিল্পের উপরে জোর দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তো সেটা হচ্ছে দ্বিতীয়। বা ডাইরেক্ট দিতে পারে তোমার ভিলাই বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যেগুলো সেলের আন্ডারে আছে, অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে, তারপর ছত্তিশগড়ে আছে ভিলাই স্টিল প্ল্যান্ট। এগুলো হচ্ছে ভারী শিল্প দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয়েছে। থার্ড হচ্ছে 1961, 1961 থেকে 1966 সাল, গাডগিল যোজনা বলা হয়। কার্গিল যোজনা, ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962 সালে, ভারত পাকিস্তান হয়েছিল 1965 সালে, এবং এই সময় দ্রব্যমূল্য ও হচ্ছে মুদ্রাস্ফীতি চরম হারে বৃদ্ধি পেয়েছিল এই যুদ্ধের কারণের জন্য। আর 66 থেকে 69 হচ্ছে বন্ধ থাকে, প্ল্যান হলিডে বলা হয়। সেই জন্য ইম্পর্টেন্ট যে কোন বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ ছিল, 66 থেকে 69। এরপরে 69 থেকে 74 পিছিয়ে পড়া শ্রেণীর উপরে জোর দেওয়া হয়। পিছিয়ে পড়া শ্রেণীর মানে অনগ্রসর শ্রেণী যারা, তাদের উপরে জোর দেওয়া হয়েছিল। এবং 1970 সালে শ্বেত বিপ্লব শুরু হয়। 1974 থেকে 78 হচ্ছে গরিবি হটাও। এই ফিফথ এবং সিক্সথ, এই যে দুটো আছে, সেই দুটোর মধ্যে অনেক বইতে ভুল থাকতে পারে বা একটা কনফিউশনের সৃষ্টি হতে পারে, তো এটুকু ভালো করে দেখে নাও যে গরিবি হটাও, এই স্লোগানটা দেওয়া যেটা হয়েছিল সেটা হচ্ছে 1974 থেকে 78। আর সিক্স যেটা 1980 থেকে 85, এটা হচ্ছে দারিদ্র দূরীকরণ। ঠিক আছে, দারিদ্র দূরীকরণ, এই যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে সিক্স। মানে দুটোই যে যদিও একই ধরনেরই, তবু গরিবি হটাও স্লোগান যদি বলো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ফিফথ, আর দারিদ্র দূরীকরণের ব্যবস্থা সেটা হচ্ছে সিক্স, 6 নম্বর। 7 নম্বর হচ্ছে 85 থেকে 90, অতটা সেরকম কিছু হয়নি, ওই সব জিনিসগুলো হয়েছিল। অষ্টম ছিল রাও মনমোহন সিং, 1992 থেকে 97। এখানে মানব উন্নয়ন সূচকের উপর জোর দেওয়া হয়েছিল স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা হচ্ছে মানব উন্নয়নের উপরে জোর দেওয়া হয়েছিল, মানে স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, বসবাস, এই সমস্ত বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। নাইন্থ হচ্ছে 1997 থেকে 2002, সমস্ত দিকে জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে, মানে সমস্ত ওভারঅল সমস্ত বিষয়ে। এবং জানো যে 2000 সালে সর্বশিক্ষা অভিযান যেটা, সেটা চালু হয়। তো এটা দিতে পারে যে কত সাল ডিরেক্ট বলে দিতে পারে, বা এটা বলতে পারে যে সর্বশিক্ষা অভিযান কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হয়েছিল। সেটা হচ্ছে নবম। এটা বলা তো যে 97 থেকে 2002 কে রাষ্ট্রপতি ছিলেন। 2010 ও 10তম ছিল, তো 2002 থেকে 2007 শক্তির উপরে জোর দেওয়া হয়। 2002 থেকে 7 ইয়ে ছিল আব্দুল এপিজে কালাম। আব্দুল কালাম। আর 97 থেকে 2002 ছিলেন আর কে নারায়ণ। এই আর কে নারায়ণ বলছি, কে আর নারায়ণ। 11তম হচ্ছে 2007 থেকে 12 কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়। 2012 থেকে 17 হচ্ছে, জানো যে 2012 থেকে 17 12তম, মানে এটাই শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং তারপরে হচ্ছে বিজেপি ক্ষমতাতে আসার পরে তারপরে কি হয়েছে, যে পঞ্চবার্ষিকী বা প্ল্যানিং কমিশন পরিবর্তিত হয়ে হয়েছে নীতি আয়োগ। নীতি আয়োগ গঠিত হয়েছে 2015 সালের জানুয়ারিতে। নীতি আয়োগের ফুল ফর্মটা কি, এখানে দেখো লেখা আছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, নীতি আয়োগের পুরো নাম ন্যাশনাল ন্যাশনাল, আই ফর হচ্ছে ইনস্টিটিউশন, ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। মানে আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, যেটা ছিল 5 বছরের প্ল্যানিং, আর এটা কত বছরের প্ল্যানিং, 15 ইয়ার্স, সেটা হচ্ছে 15 বছরের প্ল্যানিং। মানে যাতে আর কেউ ধরতে না পারে, ঠিক আছে, বলবে হ্যাঁ বিকাশ হচ্ছে, প্রকাশ হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, তাই বলবে ডেভেলপ হচ্ছে। আর 5 বছরে হলে মানুষ কৈফিয়ত চাইবে যে কেন হলো না। তো ফার্স্ট সিইও হচ্ছে অমিতাভ কান্ত, আর প্রেজেন্ট হচ্ছে বি সুব্রমণ্যম। সবুজ বিপ্লব 1966 সালে আছে, জনক হচ্ছে নরম্যান বোরলগ। ভারতীয় সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম এস স্বামীনাথন।
যখন আস্তে আস্তে দেখা গেলো যে জনসংখ্যার পরিমাণ বাড়ছে, দিন দিন জনসংখ্যার পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই তুলনায় খাদ্যশস্য উৎপাদন হচ্ছে না। তো তখনই কি করা হয়েছিল সবুজ বিপ্লব, যাতে করে যেগুলো ধান গম, বিশেষ করে গমটাকে কেন্দ্র করে সবুজ বিপ্লব হয়েছিল, এবং সেই সঙ্গে হচ্ছে প্রচুর কর্মসংস্থানও যাতে হয়, এটাই উদ্দেশ্য ছিল সবুজ বিপ্লবের আসল উদ্দেশ্য। তো হচ্ছে জনক হচ্ছে নরম্যান বোরলগ, আর ভারতের সবুজ বিপ্লবের জনক ছিল এম.এস. স্বামীনাথন। গম, ধান, শস্য উৎপাদন, সেই সাথে হচ্ছে প্রচুর কর্মসংস্থান, এটা হয় সফল পরিমাণে, সফল হয় ব্যাপক পরিমাণে। এবং গমের যে বীজটা সেটা আনা হয়েছিল মেক্সিকো থেকে সবুজ বিপ্লবের সময়। তাই মেনলি যদি বলে যে সবুজ বিপ্লব মেনলি বা প্রধানত কিসের জন্য, সেটা হচ্ছে গম বীজ, মানে গমের উৎপাদন বৃদ্ধি, এবং সেই সঙ্গে বাকি ধান মানে ধান শস্য বা হচ্ছে কর্মসংস্থান এগুলো জড়িত ছিল। তো দেখো যে এর সঙ্গে আরো যে সমস্ত বিপ্লব হয়েছিল, যেমন হলুদ বিপ্লব তৈল বীজের সঙ্গে জড়িত, নীল বিপ্লব হচ্ছে মাছ চাষ, কালো বিপ্লব হচ্ছে পেট্রোলিয়াম, সাদা হচ্ছে দুধ বা শ্বেত, লাল বিপ্লব হচ্ছে তোমার মাংস এবং হচ্ছে টমেটো, ধূসর হচ্ছে পশম, রূপালী হচ্ছে ডিম বা হচ্ছে পোলট্রি মাংস, সোনালী হচ্ছে হর্টিকালচার বা হচ্ছে উদ্যান পালন, আর বাদামি বিপ্লব সেটা হচ্ছে কোকোয়া। চাকে সোনালী পানীয় বলা হয়, কিন্তু মানে সোনালী পানীয় কাকে বলা হয় যদি বলে, তাহলে সেটা হচ্ছে চা, ভূগোলে হয়তো পড়ে থাকবে। আর সোনালী বিপ্লব যেটা, সেটা হচ্ছে হর্টিকালচার উদ্যান পালন, মানে ফুল ও শাকসবজি চাষ, সেটাকে বলা হয় হর্টিকালচার, ফুল ও শাকসবজি। এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা হচ্ছে মানব উন্নয়ন সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক, তাকে বলা হয় যে কোনো একটা দেশের জন্মহার কেমন, মৃত্যুহার কেমন, ঠিক আছে, অর্থাৎ বেশি জন মারা যাচ্ছে কিনা জন্মের সময়ে, সেই সঙ্গে হচ্ছে স্বাস্থ্য কেমন, মানে সেই দেশের মানুষের রোগমুক্ত কতটা আছে কি আছে, স্বাস্থ্য, সেই সঙ্গে হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং খাদ্য, বাসস্থান, এই সমস্ত জিনিসের উপরে ডিপেন্ড করে কি করা হয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা হচ্ছে মানব উন্নয়ন সূচক তৈরি করা হয়। তো মানব উন্নয়ন সূচকে প্রথম দেশ কোনটা, ভারতের অবস্থান কোনটা, সেটা পরীক্ষার আগে আমাদেরকে দেখে নিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা অনেক সময় পরীক্ষাতে আসে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। এই রিপোর্ট দেয়, এই রিপোর্ট যে দেয় সেই সংস্থার নাম হচ্ছে ইউএনডিপি, মানে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো এটাও কোশ্চেন দিতে পারে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন সংস্থা রিপোর্ট দেয়, সেটা হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রথম পাকিস্তানের মেহবুব উল হক এই রিপোর্ট দেন 1990 সালে। শিল্পনীতি প্রথমে আসে 1948 সালে, অর্থাৎ যে ইন্ডাস্ট্রি পলিসি, যেমন ওই যে ব্যাপারটা আমরা বললাম যে প্রথমে ছিল ধনতান্ত্রিক, তারপরে ছিল স্টেট, তারপরে এখন বর্তমানে মিক্সড আছে। তো ওই শিল্পনীতির যে ব্যাপারটা, কারণ সরকার করছে, এবার দেখা গেল যে সরকার সমস্ত দিক টানতে পারছে না, বা সরকারের কাছে অত টাকা নেই, যেটা অন্য কোনো বেসরকারি সংস্থা করবে বা বিদেশি কোনো সংস্থা করবে, সেটা করতে পারবে কিনা, এক দেশ আছে অন্য দেশে গিয়ে সেটা করতে পারবে কিনা ব্যবসা বাণিজ্য। তো সেই যে ইন্ডাস্ট্রি পলিসি, সেটা প্রথম আসে 1948 সালে, এবং এরপরে 1956 সালে আসে যেটাকে বলা হয় ইকোনমিক কনস্টিটিউশন ইন্ডিয়া। ঠিক আছে, এটা হচ্ছে 1956 সালে আসে। আর শিল্পনীতি 1991 সালে বিদেশের সাথে সংযুক্ত করা হয়, মানে 91 সাল থেকে এটা বলা হয় যে বাইরের কোনো দেশ এসে এখানেও বিনিয়োগ করতে পারে, বা আমাদের থেকে দেশ বাইরে গিয়েও করতে পারে। মহারত্ন কোম্পানি, নবরত্ন কোম্পানি আর হচ্ছে মিনিরত্ন কোম্পানি, মানে যে সমস্ত কোম্পানি আছে তাদের যে প্রোডাকশন উৎপন্ন হয় এবং কত টাকা আয় করে, উৎপাদন ব্যয় হয়, সেটার উপর ডিপেন্ড করে মহারত্ন মানে হচ্ছে সব থেকে টপ যে কোম্পানিগুলো, মানে যাদের সব থেকে উৎপাদন ব্যয় বেশি এবং হচ্ছে প্রফিট বেশি করে, সেগুলো হচ্ছে মহারত্ন কোম্পানি। যেমন হচ্ছে ওএনজিসি, তারপরে হচ্ছে আইওসি, সেল, এনটিপিসি, ভেল, তারপরে বিপিসিএল, আইওসিএল। আর নবরত্ন কোম্পানিগুলো তার থেকে একটু নিচে যে সমস্ত আছে, সেই সমস্ত কোম্পানিগুলো।
সেলের পুরো নাম হচ্ছে দেখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। এই সেলের যে প্রধান তিনটে দপ্তর রয়েছে, কেন্দ্র রয়েছে, এক নম্বর হচ্ছে ভিলাই স্টিল প্ল্যান্ট, যেটা আছে তোমার ছত্তিশগড়ে, ভিলাই স্টিল প্ল্যান্ট ছত্তিশগড়। এটা হয়েছিল রাশিয়ার সহযোগিতায় গড়ে উঠেছিল, রাশিয়ার সহযোগিতায় এটা গড়ে উঠেছিল। তারপর হচ্ছে রোরকেল্লা, রোরকেল্লা হচ্ছে জার্মানির সহযোগিতায় গড়ে ওঠে। তারপরে ছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এটা হচ্ছে ব্রিটেনের সহযোগিতায় গড়ে ওঠে। এছাড়া রয়েছে বার্নপুর আছে, বার্নপুরে আছে ইস্কো। ব্যাংকিং ব্যবস্থা, প্রথম আধুনিক ব্যাংক হচ্ছে আয়ুধ কমার্শিয়াল ব্যাংক। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে, অনেক বই দেখবে হয়তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই প্রথম আধুনিক ব্যাংক দিয়েছে, এটা থাকতে পারে। তো যাই হোক, দুটো আশা করি অপশনও থাকবে না। তো যাই হোক, প্রথম ব্যাংক যেটা, সেটার নাম ছিল আয়ুধ কমার্শিয়াল ব্যাংক 1881 সালে। তারপরে প্রথম আধুনিক ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894। আর এরপরে ইম্পেরিয়াল ব্যাংক 1921 সালে প্রতিষ্ঠা হয়, এবং যেটার পরবর্তীকালে নাম বা বর্তমান এখন নাম যেটা, সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটাও দিতে পারে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামকরণ কত সালে হয়েছিল, সেটা ছিল 1955 সালে। বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগের নাম কি ছিল, পূর্ব নাম কি ছিল, সেটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক। ভারতের প্রথম মহিলা ব্যাংক হচ্ছে ভারতীয় মহিলা ব্যাংক, 2013 সালে প্রতিষ্ঠা হয়, সম্ভবত মুম্বাই আছে মনে হয়। এসবিআই, এসবিআই এর সব থেকে বেশি শাখা আছে বিদেশে, মানে দেশেও আছে বিদেশেও আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সব থেকে শাখা, মানে বিদেশে যদি বলা হয় যে শাখা কার আছে, সেটা হচ্ছে এসবিআই। এবং তারপরে হচ্ছে ব্যাংক অফ বরোদার। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, হিল্টন ইয়াং কমিশন দ্বারা 1935 সালে প্রতিষ্ঠা হয় আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী, 1934 সালের আরবিআই অ্যাক্ট অনুযায়ী 1935 সালে প্রতিষ্ঠা হয়। অর্থাৎ প্রতিষ্ঠা হয় কবে বললে, 1935। কোন অ্যাক্ট অনুযায়ী, তাহলে 1934 অ্যাক্ট অনুযায়ী। প্রথম গভর্নর ছিল ওসবর্ন স্মিথ, প্রথম ভারতীয় গভর্নর হচ্ছে সিটি দেশমুখ। আরবিআই এর জাতীয়করণ, ন্যাশনালাইজেশন যেটা হয়, সেটা ছিল 1949 সালে। আর বর্তমান গভর্নরের নাম শক্তিকান্ত দাস, এখনো আছে কি?